আজ রোববার, ছুটির দিন। তাই তো সকালবেলাতেও কাঁথা মুড়ি দিয়ে বিছানায় পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছিলাম। ঘুমের মাথায় বাড়ি দিয়ে হঠাৎ বিছানার পাশে থাকা ফোনটি চেঁচামেচি করতে লাগলো। বিছানা থেকে উঠে ফোনটি হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল এসেছে। বেশ বিরক্তি নিয়ে ফোনটি রিসিভ করলাম। ফোনটি রিসিভ করে কানের কাছে না আনতেই ফোনের ওপাশ থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। বেশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করেছিস, তাই তো? কণ্ঠটা শুনে ফোনের ওপাশের মানুষটিকে চিনতে আমার একটু অসুবিধা হলো না। আরে অরূপ, তুই? এটা কার নাম্বার? দাঁড়া, এটা তো দেশীয় নাম্বার। তার মানে তুই দেশে? কেমন সারপ্রাইজ দিলাম বলতো? আচ্ছা শোন, সন্ধ্যায় দেখা করব। কোথায় যাব বল? কোথায় আবার? ন্যাড়াবুড়ির পুকুর পাড়ে আয়। বেশ বলেছিস। আচ্ছা তাহলে তুই আবার ঘুমিয়ে পড়, আমি রাখছি। কথাটি বলেই অরূপ ফোনটি রেখে দিল। আমিও ফোনটি রেখে বিছানায় আবার শটাং হয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলাম। অরূপ আমার ছোটবেলার বন্ধু। ছোট থেকেই দুজনেই একসাথে বড় হয়েছি। অরূপ পড়াশোনায় অনেক দুর্বল ছিল, তাই অরূপের বাবা মাত্র 22 বছর বয়সে অরূপকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। দীর্ঘ প্রায় 10 বছর পরে অরূপ আজ বাড়ি ফিরল। সকাল সকাল অরূপের ফোন পেয়ে বেশ ভালোই লাগলো। ন্যাড়াবুড়ির পুকুর পাড় জায়গাটি ছিল আমাদের খুব পছন্দের। সারাদিন যেখানেই থাকি, গরম হোক বা শীত, সন্ধ্যাবেলায় দুজনের সময় কাটত সেই পুকুর পাড়ে। লোকমুখে শোনা বহুকাল আগে ন্যাড়া এক বুড়ি থাকতো সেই পুকুর পাড়ে। সেই থেকেই পুকুর পাড়ের নাম দেওয়া হয় ন্যাড়াবুড়ির পুকুর। আজ 10 বছর পরে দুজনে আবারও যাব সেই পুকুর পাড়ে। অরূপ দেশ ছেড়ে চলে যাবার পর থেকে আমিও আর কখনো লেকের পাড়ে যাইনি, কারণ ওকে ছাড়া ওই জায়গাটি একদম অসম্পূর্ণ। যাকগে, সেদিন সারাদিন শেষে সন্ধ্যেবেলা আমি নদীর পাড়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে অরূপের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে ভেসে এলো অরূপের আওয়াজ। প্রতিবারের মতো আজও তুই আগে এসেছিস। পিছনে ফিরে অরূপের দিক মুখ ফিরিয়ে তাকে বললাম, আর প্রতিবারের মতো তুইও আজ লেট করেছিস। কথাটি বলে দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। তারপরে অরূপ আমার কাছে এগিয়ে আসলো আর বলল, তা বল, তোর কি খবর? কেমন আছিস? ভালোই আছি, তবে তোকে দেখে বেশ ভালো লাগছে। নিজেকে অনেক পাল্টিয়ে ফেলেছিস। হ্যাঁ, বিয়ে টিয়ে করেছিস? আরে সবই তো দেশে আসলাম, যাক কিছু মাস থাকি, তারপর দেখি। ভাবছি আর দেশের বাইরে যাব না, এখানে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করে বাকি জীবন এখানেই কাটিয়ে দেব। পরিবার ছেড়ে থাকা খুব কষ্ট রে বন্ধু। সেটা তো জানি। আমারও চাকরি হয়েছে, 7 দিন আছি বাড়িতে, তারপর সোজা কলকাতা। আর মনে হয় আগের মতো দুজনের একসাথে ওরকম থাকাটাও হবে না। কথাটি বলতেই অরূপের ফোনটি বেজে উঠল। কে ফোন করেছিল তা জানি না। অরূপ মোবাইলটি হাতে নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, দোস্ত, 1 মিনিট দাঁড়া। বলে একটু সাইডে গিয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ ফোনে কথা বলার পরে আমার কাছে এসে বলল, দোস্ত, বাসা থেকে জরুরি কল এসেছে, আমাকে এখনই যেতে হবে। তুই কিছু মনে করিস না? চল না, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমি চলে যাব। আরে তার কোনো দরকার নেই, কোনো সমস্যা নেই, তুই যা, আমি কিছুক্ষণ পরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। অরূপ চলে গেল। আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। এই 10 বছরে অরূপ
অনেক পাল্টে গিয়েছে। আগে ওদের পরিবারে কোনো সমস্যা হলে সবার আগে আমাকে বলতো, আর এখন মানুষ বদলায় কারণে অকারণে। বেশ অনেক বছরের পুরনো পুকুর পাড়টি। আমি জন্মের পর থেকেই দেখে আসছি, দিনের বেলাতে সবাই এই পুকুর পাড়টিতে আসলেও সন্ধ্যার পরে এখানে কেউই আসে না। কারণ পুকুর পাড়টি নিয়ে সবার মনে বিভিন্ন ধারণা। মানুষের ধারণা এই পুকুর পাড়ে নাকি অশরীরীর বাস। তবে আমি এসবে একদমই বিশ্বাস করি না। আমি আর অরূপ বরাবরই এখানে আসতাম, কখনো কিছুই ঘটেনি আমাদের সাথে। আজ আবারও দীর্ঘ 10 বছর পরে আসলাম এই পুকুর পাড়ে। আকাশের চাঁদটা জ্বলজ্বল করে জ্বলছে, চাঁদের আলোয় চারদিক বেশ পরিষ্কার। পুকুর পাড়ে শিরশিরে হাওয়া বইছে, একদম নিস্তব্ধ পরিবেশ। সব মিলিয়ে পরিবেশটা বেশ এনজয় করছিলাম। হঠাৎ কানে একটি আওয়াজ ভেসে এলো। আওয়াজটি কিছুটা পানি নড়ানোর মতো। অবাক হয়ে পুকুরের পানির দিকে তাকালাম। দেখলাম সত্যি সত্যি পুকুরের পানিতে ঢেউ, কিন্তু আশেপাশে আমি ছাড়া তো আর কেউই নেই। তাহলে পানি নড়াচ্ছে কে? এর সময় আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কেন জানি না পেছনে তাকানোর সাহস হচ্ছিল না আমার। মনে কিছুটা সাহস জুগিয়ে ধীরে ধীরে পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে বেশ অবাক হলাম, কারণ আমার পিছনে কেউই ছিল না। পুরোটা পুকুর জুড়ে আমি শুধু একা দাঁড়িয়ে। আমি স্পষ্ট শুনেছি নিঃশ্বাসের আওয়াজ। যদিও এসব বিষয়ে আমি ভয় পাই না, তবে কেন জানি আজ বেশ ভয় করছে। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। এখানে এত রাতে একা থাকাটা হয়তো ঠিক হচ্ছে না। এমন সময় পিছন থেকে আবারও পানির আওয়াজ কানে ভেসে এসলো। এবার স্পষ্ট বোঝা যাচ্ছিল পুকুরের পাড়ে কেউ পানিতে লাফ দিল। আমি অনেকক্ষণ যাবৎ পানির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু পানি থেকে কেউই উঠে এলো না। আমি পাড়ের একদম কাছে গিয়ে চারদিক ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কই, কেউ তো নেই। চারিদিকে দেখে ফিরে আসার জন্য পা বাড়াতে যাব, তখন আমি আমার পা আর সরাতে পারছিলাম না। পানির ভেতর থেকে বড় বড় নখযুক্ত একটি হাত আমার পা ধরে সজোরে পানির দিকে টানছে। আমি নিজের জোর লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। অনেক চেষ্টার পরে হাতটি ছাড়াতে আমি সক্ষম হই, কিন্তু হাতটি ছাড়াতে আমি দেখি পানির উপর একটি বিশাল আকারের জন্তু উদয় হলো। জন্তুটিকে দেখে ভয়ে আমার শরীরের ভিতর ছ্যাদ করে উঠল। আমার পুরো শরীর অসাড় হয়ে আসছিল। আমি মনে মনে ভাবলাম, আজ হয়তো আমার প্রাণ নিয়ে আমার বাড়ি ফেরা হবে না। ভয়ে এক সময় জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে। চোখ দুটো খুলে দেখি আমি আমার বিছানায়। আমার সামনে অরূপ বসে আছে। আমি অরূপের দিকে তাকাতেই সে আমাকে বলল, কি রে, এখন ঠিক আছিস? কাল তোর কি হয়েছিল বলবি আমাকে? আমি সব বলছি, কিন্তু তার আগে তুই বল। আমি তো লেকের পাড়ে ছিলাম, তাহলে বাড়ি আসলাম কি করে? আমি তোকে বিদায় জানিয়ে আমার বাড়ি না, তোর বাড়ি এসেছিলাম। তোর হয়তো মনে নেই, আজ তোর জন্মদিন। আন্টির সঙ্গে মিলে সারপ্রাইজ প্ল্যান করছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তুই আসছিলি না, তখন আমি আবার পুকুর পাড়ে যাই। পরে গিয়ে দেখি তুই পানির কাছে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। সেখান থেকে অনেক কষ্টে তোকে বাড়ি নিয়ে এসেছি। এখন তুই বল, তোর কি হয়েছিল? আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি তখন অরূপকে খুলে বলি। আমার কথা শুনে অরূপ বিশ্বাস তো করেই না, উল্টো হাসতে লাগে।
কি সব বলছিস? জ্ঞান হারিয়ে পাগল হয়ে গেলি নাকি? ওকে বিশ্বাস করানোর জন্য আমি আমার পাটি দেখালাম। সত্যি সত্যি পায়ে আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল। পায়ের ছাপ দেখার পরে অরূপ আমার কথা বিশ্বাস করে। আমি অরূপকে ধন্যবাদ জানাই, কারণ পরে এসে যদি না আসতো তাহলে হয়তো আর প্রাণে বেঁচে থাকতাম না। সত্যি কোনো কারণ না জেনে কাউকে ভুল বোঝা একদমই ঠিক নয়।